আমরা দেখলাম যে কেন্দ্র সরকার বাজেট পেশের পরে তার কিছুদিনের মধ্যে রাজ্য সরকারও যথারীতি নিয়ম মেনে 2025-26 অর্থবর্ষে বাজেট পেশ করলো এবং সেখানে যেমনটা আশা করা হচ্ছিল যে রাজ্য সরকারের কর্মচারীদের একটি ডিএ, যেটা আপনাদের দাবি রয়েছে দীর্ঘদিনে, সেটা বাড়াবে এবং দেখলাম অবশেষে 4% ডিএ বৃদ্ধি করলো এবং মোট 18% ডিএ আপনাদের বাড়বে এবং এটা আগামী 1 এপ্রিল থেকে চালু হচ্ছে গোটা রাজ্য জুড়ে। কি বলবেন, আপনারা কি সন্তুষ্ট? আমাদের দাবি কখনোই 4% ডিএ ছিল না। রাজ্যবাসীকে ভোলানোর জন্যে, রাজ্যবাসীর কাছে মিথ্যে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এসব মিথ্যে কথা বলেছে। 125% ডিএ দিয়েছে, পে কমিশন দিয়েছে, তার উপরে 18% ডিএ দিয়েছে, যা সংবাদ মাধ্যমে দেখলাম। এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা এবং মানুষকে বিভ্রান্ত করার মতো কথা। সংগ্রামী যৌথ মঞ্চ 2023 সালের 27 জানুয়ারি থেকে যে অবস্থান চালাচ্ছে, আজকে তার 750 দিন। আমাদের প্রথম দাবি হচ্ছে যে এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। এআইসিপিআই মানে হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেই অনুযায়ী সারা ভারতবর্ষের রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ব্যাংক, এলআইসির কর্মচারীরা তারা ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাদের মহার্ঘ ভাতা পায়। মহার্ঘ ভাতাটা হচ্ছে যে টাকায় আমাদের মূল বেতন নির্ধারিত হয়েছিল, 1/16-তে যে মূল বেতন নির্ধারিত হয়, যদি 100 টাকায় তখন যে জিনিস পাওয়া যেত, এখন তার দাম হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে 153 টাকা। পশ্চিমবঙ্গে যারা আছেন রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, ব্যাংক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, তারা সকলেই একই বাজার থেকে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী যে বাজার থেকে বাজার করেন এবং সারা ভারতবর্ষের যে দর, চাল, ডাল, সর্ষের তেল, পেট্রোল, ওষুধ সব একই দামে তারা বাজার করেন। এই জন্যই কেন্দ্রীয় সরকার যে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয়, এই কারণেই যে রাজ্য সরকারের কর্মচারীরা প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং অন্য যারা বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত আছে, শিক্ষক, তাদের টাকা কেন্দ্রীয় সরকার 60% টাকা দেয়, আর রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকাই কেন্দ্রীয় সরকার দেয়। যে কারণে রাজ্য সরকার যদি ফেডারেল স্ট্রাকচারে কোনো রাজ্য বেশি দিতে পারে, কোনো রাজ্য বেশি দেয়, যেমন কেরালা বেশি দেয়, পাঞ্জাব বেশি দেয়, তাতে কেন্দ্রের আপত্তি নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা ন্যূনতম দিচ্ছে সেটা সব রাজ্যকেই দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এসব মিথ্যে কথা বলেন। উনি 2010 সালে যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, আর এখন বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তাহলে উনি কেন্দ্রীয় সরকারের থেকে টাকাগুলো নিচ্ছেন কেন? আমরা 2 বছর ধরে বলে আসছি, আমরা যখন প্রথমেই অবস্থান শুরু করি তখন উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরা বলতো যে কেন্দ্রীয় সরকার নাকি ডিএর টাকা দেয় না। আমরা চ্যালেঞ্জ করে 2 বছর ধরে চ্যালেঞ্জ করে বসে আছি যে কেন্দ্রীয় সরকার ডিএ বাবদ কত টাকা দেয়নি তার হিসেব দিন, শ্বেতপত্র প্রকাশ করুন। সেই শ্বেতপত্র প্রকাশ করার সাহস আজ অব্দি ওনার হয়নি, কারণ ওটা মিথ্যে কথা। সমস্ত টাকা উনি পেয়ে গেছেন, কিন্তু যেহেতু এই রাজ্যের কর্মচারীরা অন্য রাজ্যের কর্মচারীদের মতো বা ব্যাংক, এলআইসির মতো কেন্দ্রীয় সরকারের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারছে না, এখানে বিভিন্ন রাজনৈতিক দলে তারা বিভক্ত হয়ে রয়েছে এবং সেই সব সংগঠনের নেতারা নানা রকম অনৈতিক সুযোগ সুবিধা নেয়। এই কারণে তারা এই লড়াই করতে পারছে না। একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকেই উনি টাকা দিয়ে কিনে নিতে পারেননি এবং এই 4% মহার্ঘ ভাতা, এটা হচ্ছে উনি একটা ভিক্ষার মতো, যেমন ওই লক্ষ্মীর ভান্ডারের ভিক্ষা দেন সেই রকম এটাকে ভিক্ষার মতো করে রেখেছেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য তো কেউ দাবি করেনি, লক্ষ্মীর ভান্ডার সেই জন্যই, সেটা কোনো অধিকার নয়। কিন্তু মহার্ঘ ভাতাটা সারা বিশ্বে, সারা ভারতবর্ষে আজকে কর্মচারীদের অধিকার, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। সারা ভারতবর্ষে অন্য রাজ্যের কর্মচারীরা 53% কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন বা পাবেন, 2-1 কিস্তি বাকি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা 18%। আমার পাওনা হচ্ছে 53 টাকা, 100 টাকার উপরে 53 টাকা, আমাকে দেয়া হচ্ছে 18 টাকা, তাও দেয়া হবে এপ্রিল মাস থেকে। এখনো সেটা 39%ই আছে। তাহলে এই 39% টাকাটা কে দেবে? তার কোনো জবাব নেই। 5 লক্ষ শূন্য পদ আমাদের আন্দোলনের ফলে গত বছর বাজেটের ঘোষণা করেছিল, 5 লক্ষ শূন্য পদ পূরণই হয়নি। এখন বলছে যে ওবিসি সার্টিফিকেট এমন জালিয়াতি করেছে যে সেই নিয়ে মামলা হয়েছে, হাইকোর্টে রাজ্য সরকার হেরে গেছে, প্রমাণ হয়ে গেছে ওবিসি জাল সার্টিফিকেট জাল করেছে, সেটা এখন সুপ্রিম কোর্টে আছে। তা সুপ্রিম কোর্টে যেহেতু মামলা আছে সেই জন্য নাকি শূন্য পদ পূরণ করা যাবে না। তাহলে সেগুলো বাদ দিয়ে করুক। 20% যদি ওবিসি পদ থাকে সেগুলো বাদ দিয়ে 5 লক্ষর মধ্যে 4 লক্ষ শূন্য পদ পূরণ করুক। দেখুন এবার বাজেটে ওই নিয়ে একটাও কথা নেই। শূন্য পদ পূরণ হবে কি করে, সরকারি দপ্তরে কিভাবে পূরণ হবে পদ, তার কোনো কথা নেই।
আজকে কেন্দ্রীয় সরকারের থেকে 10 লক্ষ কর্মচারীর টাকা নিয়ে আসছে, আর আছে মাত্র 4 লক্ষ কর্মচারী, এবং এই টাকার হিসেব দেওয়ার সাহস মুখ্যমন্ত্রী নেই। উনি 125% গল্প শোনাচ্ছেন। আরে ওটা কেন্দ্রীয় সরকার আগেই দিয়ে দিয়েছে, উনি নিজেও দেননি, মামলা হয়েছিল, সেই মামলার ভিত্তিতে উনি তখন মহার্ঘ ভাতাগুলো কিছু কিছু মিটিয়েছিলেন, এর 1 পয়সা এরিয়ার দেননি। সেই টাকাগুলো কোথায় গেল? সমস্ত টাকা চুরি করেছে এই রাজ্য সরকার, এবং তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালাচ্ছে। এবং যতক্ষণ না এআইসিপিআই অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। কিন্তু আপনি যে বলেন যে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা নিয়ে সেই টাকাগুলো তছরুপি করছে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গেছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা আমাদের নিজেদের কোষাগার থেকে রাজ্য সরকারের কর্মচারীদের এই দিয়ে দিচ্ছি। এটা তো এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রকম কথা বলতে থাকে যে এটা তো উৎসব নেই যে বারবার বৃদ্ধি করবে। কি বলবেন, কেন্দ্র সরকারকে বঞ্চনা করছে রাজ্য সরকার? না, কেন্দ্রীয় সরকারের থেকে তো টাকা পাচ্ছেন। গত 23 সালের 21শে এপ্রিল আমাদের সাথে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি এটা কোর্টের অর্ডারে আমাদের সাথে আলোচনায় বসেছিলেন। তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফিনান্স কমিশন যার মারফত কেন্দ্রীয় সরকার টাকা দেয়, ফিনান্স কমিশনের সব টাকা তো পেয়ে গেছেন। উনি স্বীকার করে নিয়েছিলেন, হ্যাঁ সব টাকা পেয়ে গেছে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, উনি টাকা দেন না। রাজ্য সরকারি অফিসের থেকে কোনো চিঠি যদি আপনি পান কখনো, দেখবেন সেই খামের ওপরে লেখা আছে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা নেই, বা অন মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সার্ভিস লেখা নেই। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারি, আসলে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। সংবিধানে কিছু ভাগ দেয়া আছে যে এই রাজ্য সরকার বেশি, যেটা বললাম যে রাজ্য সরকার চাইলে বেশি মাইনে দিতে পারে, কিন্তু কম মাইনে কখনো দিতে পারে না। এটা রাজ্যবাসীও জানে না এবং অনেক কর্মচারী তারাও জানেন না, এবং তাদের নানাভাবে যে আজকে যারা সমর্থন করছে তারা প্রত্যেকে বেআইনি ভাবে চাকরি পেয়েছে। তারা প্রত্যেকে হয় কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বা এই ধরনের কোনোভাবে মন্ত্রীদের ধরে বা কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই জন্য তারা আজকে আনন্দ আছে। আর আমরা যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, যে যোগ্যতায় এই মন্ত্রিসভার 99% মন্ত্রীর নেই, তারা আমরা এই লড়াই লড়ে যাচ্ছি। এই লড়াই আমাদের চলছে। মুখ্যমন্ত্রী যে বলছে উনি নিজে টাকা দিচ্ছেন, এটা সর্বৈব মিথ্যে কথা। ওই যেটা ভোট কর্পোরেশন পঞ্চায়েত, তাদের 40% টাকা রাজ্য সরকার দেয়। আর এবারের বাজেটেই তো দেখা গেছে যে রাজ্যের আয় অনেক বেড়ে গেছে, রাজ্যের আয় বেড়ে গেছে, এবার বাজেটেই স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে টাকাগুলো দিচ্ছেন না কেন? এটার কোনো সদুত্তর উনি দিতে পারেননি, এবং এই 1 বছর 1.5 বছর ধরে উনি আর এই কথাটা বলতে পারছেন না যে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতার বাবদ টাকা দেয় না। উনি বলছেন আবাসের টাকা দেয় না, সেখানে দুর্নীতি করেছে। উনি বলছেন যে 100 দিনের কাজের টাকা দেয় না, সেখানে দুর্নীতি করেছে। তো তার সঙ্গে তো এক বাজেট হেডের টাকা আরেক বাজেটে নেওয়া যায় না। বেতন ভাতা বাবদ যে বাজেট হেড থাকে সেই টাকা থেকে আবাস যোজনায় সেই টাকা সাইফন করা যায় না, সেটা সম্পূর্ণ বেআইনি কাজ। এবং যে বেআইনি কাজ ওরা করে যাচ্ছে, যে আপনারা জানেন যে ওই 16 সালে যে 26,000-এর কর্মচারীদের নিয়ে যে মামলা হয়েছে, সেখানেও হাইকোর্ট বলে দিয়েছে যে সুপার নিউমারারি পোস্ট যে সৃষ্টি করেছিল যে ক্যাবিনেট, সিবিআই চাইলে তাদের হেফাজতে নিয়ে তাদের জেরা করতে পারে। তাহলে ক্যাবিনেটের তো জেলে থাকা উচিত। সেইটা নিয়ে সুপ্রিম কোর্ট মত দিক না, তাহলেই তো এইসব চোরেরা, ক্যাবিনেটের চোরেরা সমস্ত জেলে চলে যাবে। আর তাহলেই বোঝা যাবে যে আমরা যে কথা বলছি সেটাই ঠিক কথা। বিজেপি বলছে ক্ষমতায় আসলে, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ক্ষমতায় আসলে আমরা কেন্দ্রীয় হারে এ রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেব। এই আশ্বাস যখন বিরোধী দল থেকে পাচ্ছেন, তাহলে কোথাও কেউ কি আশ্বাস দেখছেন যে 26 সালে যদি পালা বদল হয়, আপনারা যদি ক্ষমতায়, যদি বিজেপিরা আবার যদি এই রাজ্যে শাসক দলে ক্ষমতায় আসে কখনো, তাহলে কি এই আশা কি করার রাখছেন? না না, আমরা কোনো আশা রাখছি না। কারণ 2010 সালে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকে আর উনি দেহত্যাগ ছাড়া পদত্যাগ করবেন না, উনি এইটা ধরে রেখেছেন। তো সুতরাং অন্য রাজনৈতিক দলের, বিরোধী দলের নেতা কে কি বললো সেটা নিয়ে আমরা ভাবিত নই। আমরা মনে করি যে অন্য রাজ্যের কর্মচারীরা যেখানে যদি আন্দোলন করতে পারে, তাহলে ত্রিপুরা তো বিজেপি শাসিত রাজ্য, সেখানে তো 53% পাচ্ছে না, তারা তো 30% পাচ্ছে। সুতরাং আমরা ওই ফাঁদে, আমরা যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমরা ওই ফাঁদে আর পা দেব না। আমরা লড়াই করে আমাদের দাবি আদায় করব। আমাদের কোনো রাজনৈতিক দলের ওপরে আশা নেই। আর দলগুলো রাজনৈতিক, সরকারগুলো রাজনৈতিক দলেরও হয় না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেই আন্দোলন করে, মানে আমাদের যে বঞ্চনা আমাদের প্রতি, সেই বঞ্চনার প্রতিবাদ করেই আমরা আমাদের দাবি আদায় করব।
আর একটা বিষয় যেটা বলছেন, আপনি লড়াইয়ের কথা বলছেন, দীর্ঘদিন ধরে দেখছি দিনের পর দিন সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আপনারা দেখছি যে বিভিন্ন রকম ভাবে দাবি তুলছেন, কিন্তু আইনের প্রতি কোথাও গিয়ে কি আশ্বাস, যে বিশ্বাসটা, সেটা কি নড়ে যাচ্ছে? কি বলবেন? দিনের পর দিন এরকম পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। না, ভারতবর্ষে আইনি ব্যবস্থা এরমই দীর্ঘসূত্রিতা নিয়ে চলে, এটা আমরা জানি। এবং সেখানে আইনের যে ধারাগুলো রয়েছে বা যারা যে সমস্ত আইনজীবী তারা যেভাবে কথাবার্তা বলেন, সেইটা সুপ্রিম কোর্টের তার প্রভাবও আছে কিছু। তো সেই ক্ষেত্রে এখানে সেই রকম কোনো ঘাটতি দেখা যাচ্ছে কিনা সেটা আমরা বিবেচনা করে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে ওই 2009 সালের রোপার বকেয়া নিয়ে, যে ডিএ বকেয়া নিয়ে যে মামলা চলছে, আগামী দিনে আরো বড় মাপের আইনজীবী দিয়ে সেই লড়াই করবার চেষ্টা আমরা করব। আরেকটা বলছেন, আপনাদের এই ডিএ দাবির সঙ্গে সঙ্গে এই স্বচ্ছ নিয়োগের যে দাবি তুলেছেন, হ্যাঁ, আমরা এই স্বচ্ছ নিয়োগ নিয়ে দেখলাম যে এই গত শুনানিতে সুপ্রিম কোর্টে যে 2016 যোগ্য অযোগ্য প্যানেল বাতিল মামলায়, সেখানে প্রধান বিচারপতি বলছেন যে এই যোগ্য অযোগ্য আদৌ কি সম্ভব বাছা। কমিশন কিন্তু আজও দেখলাম না এই সুপ্রিম কোর্টে এই ব্যাপারে কোনো রকম সদুত্তর দিতে পারলো যোগ্য অযোগ্যদের ব্যাপারে। কি বলবেন আপনারা যে যোগ্য অযোগ্যদের স্বচ্ছ নিয়োগের দাবি তুলছেন, সেখানে রাজ্য সরকার অর্থাৎ কমিশনও কিন্তু সেই সদর্থক পদক্ষেপ কিন্তু সুপ্রিম কোর্টে নিতে পারছে না। কমিশন সবই জানে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে 3বার কমিশনে ডেপুটেশন দিয়েছি এবং একবারও সেটা চেয়ারম্যান তিনি অস্বীকার করতে পারেননি। তিনি 2বার বলেছেন যে হ্যাঁ আমরা আলাদা করব, এবং তৃতীয়বার শেষ যে ডেপুটেশন হয়েছে সেখানে আমরা দাবি তুলেছি যে আপনি যারা যোগ্য তাদের তালিকা দিন। সেই কথা শুনেই উনি খুব ক্ষুব্ধ হয়েছেন যে যোগ্যদের তালিকা নাকি কিভাবে দেব উনি নাকি বুঝতে পারছেন না। কিন্তু আমরা এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেটা বলেছেন যে প্যানেল বাতিল করার ক্ষেত্রেও তিনি বলেছেন যে এটা এত একটা অসম্ভব কাজ প্যানেল পুরো বাতিল করা, এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যারা 7 বছর ধরে চাকরি করছেন টানা, তাদের ক্ষেত্রে এই চাকরি বাতিল করা ভারতবর্ষের সংবিধান বিরোধী হবে। এবং আইনের যে মূল বক্তব্য যে নিরপরাধ যাতে কোনো শাস্তি না পায়, সেই যারা নিরপরাধ নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তাদেরও কোনোভাবে চাকরি যাবে বলে আমরা মনে করি না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতীয় সংবিধানের প্রতি এবং আইনের মূল নীতির প্রতি মর্যাদা রেখে সঠিক বিচার করবে, এটাই আমরা আশা করব। এবং যোগ্য অযোগ্যদের তালিকা তারা পৃথক করবে, কারণ রাজ্য সরকারও কিছু পরিমাণ স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। সিবিআইও বলেছে, যার উচ্চশিক্ষা যে সংসদ তারাও বলেছে যে, এবং স্টাফ এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারাও বলেছে। তা সুতরাং সেই সংখ্যাগুলোর মধ্যে বিবেচনা করে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই অযোগ্যদের তালিকা বেছে তৈরি করতে পারবেন, এই আশা আমরা করছি। হ্যাঁ, আমরা দেখলাম যে এর আগেও দেখেছি টেট পরীক্ষা হয়েছে। টেট পরীক্ষার আগে প্রত্যেক বছর হওয়া নিয়ে একটা যারা যোগ্য প্রার্থী বা যোগ্য যারা চাকরি প্রাপক যারা রয়েছেন তাদের মধ্যে একটা যারা দাবি তুলেছে যে প্রত্যেক বছর টেট হচ্ছে না। সম্প্রতি দেখলাম মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন তিনি বলছেন যে টেট আমরা এর আগে বলেছি বছর বছর নেবো, কিন্তু শিক্ষা দপ্তর যদি শূন্য পদের সংখ্যা আমাদেরকে না জানায় তাহলে কি করে আমরা এই টেট পরীক্ষা নেব। কিন্তু 2022 সালে টেট হয়েছে, 23 সালেও টেট হয়েছে, সেই টেটের কত নিয়োগ হয়েছে, কি ফলাফল এখনো কিন্তু সুস্পষ্ট না। সেটা তো বললামই, রাজ্য সরকার নতুন একটা মিথ্যা বঞ্চনা ধরেছে যে ওই ওবিসি যে পদ সেগুলো যে পূরণ করা যাচ্ছে না বলে নাকি তারা তালিকা পাঠাতে পারছে না। শিক্ষা দপ্তরও এই কথা বলেছে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে 100 পয়েন্ট রোস্টার সেখানে বলে দেওয়া আছে যে কিভাবে এই পদগুলোকে পূরণ করতে হবে, কত শতাংশ। তো সেইগুলো বাদ দিয়ে 80% পদ এখনই পূরণ করা যায়। রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই এগুলো পূরণ করার, সেই জন্যই সব মিথ্যা যুক্তি দিচ্ছে। আমরা দেখলাম যে এই ডিএ আপনাদের বৃদ্ধি নিয়ে যে লাগাতার আন্দোলন, সরকার কিন্তু খুব একটা যে আপনাদের ইচ্ছা মতো ডিএ বৃদ্ধি করেছে তা নয়। এবারের অর্থবর্ষে দেখলাম 4% ডিএ বৃদ্ধি করলো। আগামী দিনে খুব একটা যেমনটা সূত্র বলছে যে ডিএ বৃদ্ধি খুব একটা হবে না আগামী অর্থবর্ষ না আসা পর্যন্ত। তাহলে আপনাদের এই যে আন্দোলনের আগামী দিনের দিশা কি হবে? আন্দোলন আমরা বৃহত্তর, আমরা তো এর আগে ধর্মঘট করেছি আর অনশন করেছি, আবার সেই ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে। ধর্মঘট করে সরকারকে অচল করতে পারলেই তখন সমস্ত ডিএ বেরিয়ে আসবে। যেরকম আমরা এই 2 বছর ধরে বসে, যেখানে 2019-এর রোপায় ডিএর কোনো প্রভিশনই রাখা হয়নি, সেখানে আমরা আন্দোলন করে অন্তত 15% ডিএ দিতে সরকারকে বাধ্য করতে পেরেছি। এবং আগামী দিনে আন্দোলন আরো জোরদার হলে সেটা ওই যে আমাদের যে মূল দাবি যে
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে, এবং সমস্ত রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে স্থায়ী আদেশনামা আছে ডিএ দেওয়ার ব্যাপারে, সেই ডিএর আদেশনামা দিতে সরকার বাধ্য হবে। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা আপনাদের পক্ষে আছেন, এ ব্যাপারে কোনো আপনাদের কি কোনো ডাউট আছে? না, আমাদের এই নিয়ে কোনো সন্দেহ নেই। যারা মুখে সরকারের পন্থী কথা বলেন তারাও এসে আমাদের জানিয়ে গেছেন যে তারা কোনো বাধ্যবাধকতার থেকে হয়তো সরকারের পক্ষে কথা বলতে হয়, কিন্তু তারা আসলে আমাদের আন্দোলনের দিকেই মুখ চেয়ে বসে আছে, এটা তারা জানিয়ে গেছেন।